প্রথমেই বলে রাখি, যে সমস্ত কৃষকের কোনো প্রকার নিজস্ব জমি নেই সে সকল ব্যক্তিদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে একটি বিশেষ প্রকল্প চালু করা হয়েছে। তার নামটি হলো ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প। এবং আপনাদের এটা বলে রাখে, এই প্রকল্পে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে 4,000 টাকা দেওয়া হবে। তবে এই প্রকল্পে আবেদন করার সময় অনেকের মধ্যে কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং অনেক রকম প্রশ্ন আপনাদের মধ্যে রয়েছে। তার মধ্যে অনেকে প্রশ্ন যে, যদি যুবসাথী ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে একই সাথে কি এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প দুটো একসাথে আবেদন করা যাবে কিনা, কিংবা আমি যদি লক্ষ্মী ভাণ্ডার টাকা পাই তা সত্ত্বেও কি এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করতে পারবো, কিংবা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়া সত্ত্বেও এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করা যাবে কিনা। তো সেজন্যই আজকের এই ভিডিওটিতে পুরো স্টেপ বাই স্টেপ দেখে দেবো কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং এই ফর্ম ফিল আপের সময় কি কি অসুবিধা হচ্ছে সবকিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা জানার আগে আপনাদের বলে রাখি, আপনাদের মধ্যে যে এই মুহূর্তের প্রশ্নগুলো যাচ্ছে তার উত্তর কি রয়েছে। আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন অনুযায়ী আপনি যদি কৃষক বন্ধু কিংবা লক্ষ্মী ভাণ্ডার থেকে টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করতে পারবেন কি পারবেন না, কিংবা আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন তা সত্ত্বেও আপনি এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করতে চাইছেন, সেক্ষেত্রে সম্ভব কি সম্ভব না। আপনি জানা রাখি, আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করতে পারবেন না। এবারে বলে রাখি, লক্ষ্মী ভাণ্ডার যখন আপনি ফর্ম ফিল আপ করার জন্য ফর্ম সংগ্রহ করবেন তখন দেখবেন দ্বিতীয় ফর্মের নিচে অপশানতে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার এবং কৃষক বন্ধু প্রকল্প। যদি আপনার নাম থেকে থাকে আপনি সুবিধা পাচ্ছেন কিনা তার জন্য ছোট বক্সটিতে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। এখান থেকে কিছুটা হলে স্পষ্ট জানাচ্ছে আবেদন করা যাবে না। আর এছাড়াও আপনাদের মনে যদি কোনো প্রকার আশঙ্কা থেকে থাকে তাহলে যেখানে ক্যাম্প বসছে সেখানে গিয়ে একবার যোগাযোগ করতে পারেন। দেখুন, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যখন ক্যাম্পে গিয়েছিলাম সেখানটা আমি যুবসাথী ফর্ম ফিল আপ করে সেই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করতে গিয়েছিলাম। তখন ওনার বারবার জিজ্ঞেস করছিল যে আমি যুবসাথী ফর্ম ফিল আপ করছি কিনা। আমি হ্যাঁ বলতে আমাকে এইটুকু বলা হয় দুটো একসাথে করা যাবে না, যদি করা হয় দুটোই বাতিল হতে পারে। আমি এটুকু আপনাদের পরামর্শ দেব যে একবার ক্যাম্পে গিয়ে সম্পূর্ণ সঠিক তথ্যটি সংগ্রহ করুন। অন্যথা যারা জানে না কিছু ভুলভাল কথা শুনবেন না, সঠিক পরামর্শ নেবেন। ওকে, এর সাথে আপনি যদি এটা ভাবেন যে আমি তো কৃষক বন্ধু কিংবা লক্ষ্মী ভাণ্ডার থেকে টাকা পাচ্ছে, আরেকবার এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করে দিই, বাতিল হবে তো হবে, এরকম চিন্তাধারা অনেকের মধ্যে রয়েছে। কিন্তু সমস্যাটা ফর্ম ফিল আপের সময় না, সমস্যাটা এখানটায় যদি দুটোই বাতিল হয়ে যায় তখন সমস্যা পড়বেন, তাই না? অতিরিক্ত সুবিধা নিতে গিয়ে দুটো সুবিধা যেন হারিয়ে না ফেলেন। তা সত্ত্বেও আপনাদের বলবো একবার হলেও আশেপাশে কারোর কথা কান না দিয়ে ক্যাম্পে গিয়ে একবার প্রশ্ন করে আসুন সম্ভব কিনা। যদি হ্যাঁ হয় তাহলে করবেন, যদি না হয় করবেন না। তবে ফর্ম ফিল আপটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, এখানটা অনেকের মধ্যে প্রশ্ন জাগে যে এখানে যে আপনার নাম লিখবেন বা ফর্ম ফিল আপ করবেন এখানটা ছোট হাতে লিখবেন নাকি বড় হাতে লিখবেন। এখানটা আমি যেটা বলবো এখানটা বড় হাতে লিখবেন, ঠিক আছে? ছোট হাতে লিখবেন না। যদি আপনার নাম রাহুল হয়ে থাকে তাহলে RAHUL সব বড় হাতে লিখবেন, ছোট হাতে লিখবেন না, ঠিক আছে? তারপর দেখবেন এখানটায় অপশান রয়েছে এনরোলমেন্ট নাম্বার, ঠিক আছে? উপরে দেখবেন এখানটা কিছু দেবেন না, কিছু নাম্বার বা ডেট কিছু দেবেন না, এটা সম্পূর্ণ অফিস ব্যবহার করবে, ঠিক আছে? এটা আপনার জন্য নয়। তারপর নেক্সট রয়েছে পার্সোনাল ডিটেলস, ঠিক আছে? ব্যাক্তি তথ্য, যেটা নাম রয়েছে যেটা আপনার নাম, এখানে সব বড় হাতে লিখবেন। তারপর নেক্সট অপশান রয়েছে রেসিডেন্টিয়াল অ্যাড্রেস, বাসস্থানের ঠিকানা। এখানে রয়েছে ভিলেজ, মানে আপনার গ্রামের নাম কি সেটা এখানে নিচে দেবেন। তারপর নেক্সট রয়েছে গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে? আপনার যে গ্রামের পঞ্চায়েত রয়েছে তার নাম কি এখানে দেবেন। তারপর রয়েছে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নাম কি এখানে নিচে দেবেন। তারপর রয়েছে ব্লক, যে আপনার ব্লকের নাম দেবেন। তারপর হচ্ছে পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশনের নাম কি তার নিচে এখানে দেবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনার জেলা কি তার নিচে দেবেন। তারপর নেক্সট রয়েছে পিনকোড, ঠিক আছে? এখানে আপনার পিনকোড কি এখানে দেবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানটা অপশান রয়েছে যে ফাদার্স অথবা হাজবেন্ড নেম, অর্থাৎ পিতা অথবা স্বামীর নাম, ঠিক আছে? আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার পিতার নাম দেবেন, এখানে দেবেন। আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার হাজবেন্ড বা অর্থাৎ স্বামীর নাম দেবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ডেট অফ বার্থ, আপনার পিতার অথবা আপনার স্বামীর যে ডেট অফ বার্থ রয়েছে, জন্ম তারিখ রয়েছে, জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে এজ, বয়স, 1/4/2026 অনুযায়ী যে বয়স কত, আপনার পিতা অথবা স্বামীর বয়স কত এখানে দিয়ে দেবেন।
তারপর নেক্সট রয়েছে জেন্ডার অর্থাৎ লিঙ্গ। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে ছোট্ট বক্সটিতে আপনি টিকচুন মারবেন, আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে ছোট্ট বক্সটিতে আপনি টিকচুন মারবেন। ঠিক আছে, তারপর নেক্সট অপশান হচ্ছে কাস্ট, আপনার শ্রেণী কী। ঠিক আছে, যদি আপনি জেনারেল কাস্ট হয়ে থাকেন তাহলে এই ছোট্ট বক্সটিতে আপনি টিকচুন মারবেন। তারপর অপশান হচ্ছে এসসি, আপনি যদি তপশিলি জাতি হয়ে থাকেন তাহলে ছোট্ট বক্সটিতে আপনি টিকচুন মারবেন। তারপর নেক্সট হচ্ছে এসটি, আপনি যদি এসটি হয়ে থাকেন তাহলে ছোট্ট বক্সটিতে আপনি টিকচুন মারবেন, আর যদি ওবিসি হয়ে থাকেন তাহলে এই ছোট্ট বক্সটিতে আপনি টিকচুন মারবেন। ঠিক আছে, তারপর নেক্সট অপশান রয়েছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে বলা হয়েছে আপনি সেই মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা রয়েছে, এখানটায় আপনার মোবাইল নাম্বার দেবেন। তারপর নেক্সট রয়েছে আধার কার্ড নাম্বার, আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড যে নাম্বারটা রয়েছে নাম্বারটা এখানে দেবেন। ঠিক আছে, তারপর রয়েছে ভোটার কার্ড এপিক নাম্বার, যদি আপনি ভোটার কার্ড নাম্বার দিতে ইচ্ছুক দেবেন, আর যদি না দিতে চান তাহলে দেবেন না, কোনো সমস্যা নেই, কেননা এখানে লেখা রয়েছে ভোটার কার্ড এপিক নাম্বার আবশ্যক নয়। তারপর নেক্সট অপশান রয়েছে ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ ব্যাঙ্কের তথ্য। এখানে রয়েছে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, যে পাসবুক রয়েছে সেটা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নামটা এখানে দেবেন। ঠিক আছে, তারপর নেক্সট অপশান রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দেবেন। একবার দেওয়ার পর আবার ঘুরিয়ে মিলিয়ে নেবেন যেন ভুল যাতে না হয়। ঠিক আছে, যদি ভুল হয় তাহলে সমস্যা হবে। তারপর নেক্সট অপশান রয়েছে আইএফএসসি কোড, আপনার পাসবুক চেক করবেন, পাসবুক দেখবেন পাসবুকে লেখা রয়েছে আইএফএসসি কোড নাম্বার রয়েছে, সেই নাম্বারটা এখানে দেবেন। তারপর রয়েছে ব্যাঙ্ক নেম, আপনার ব্যাঙ্কের নাম কি ব্যাঙ্কের নামটা দেবেন। তারপর হচ্ছে ব্রাঞ্চ নেম, মানে ব্যাঙ্কের যে শাখা নাম রয়েছে শাখা নামটা এখানে দেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, আপনার অ্যাকাউন্ট টাইপ অর্থাৎ আপনার অ্যাকাউন্ট যদি সেভিং অ্যাকাউন্ট হয়ে থাকে ছোটো বক্সটিতে আপনি টিকচুন মারবেন, আর যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কারেন্ট অ্যাকাউন্ট ছোটো বক্সটিতে আপনি টিকচুন মারবেন। তারপর রয়েছে অ্যাটাচ ব্যাঙ্ক ডকুমেন্ট, অর্থাৎ যে নথি লাগবে যে উইথ ফটোগ্রাফ ব্যাঙ্ক পাসবুক। ঠিক আছে, আপনার যে পাসবুক রয়েছে ব্যাঙ্কের এখানে ফটো লাগানো থাকে, ওখানে একটা জেরক্স কপি লাগবে। ঠিক আছে, এখানটায় ক্লিক করবেন। যদি ক্যান্সেল চেক থাকে, যদি বাতিল চেক থাকে তাহলে এখানে ছোটো বক্সটিতে আপনি টিকচুন মারবেন। তারপর নেক্সট রয়েছে এখানটা রয়েছে নমিনি ডিটেলস মনোনীত ব্যক্তি তথ্য। এখানটা আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন জাগে যেখানে কার নাম রাখবেন। ঠিক আছে, এখানটা এমনটা নয় যে আপনার নিজের মধ্যে বা নিজের পরিবারের মধ্যে নাম রাখা যাবে, বাইরে কারোর নাম রাখা যাবে না, এমনটা নয়। যাকে পছন্দ হয় আপনি নাম রাখতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে হচ্ছে নেম অফ নমিনি, যাকে আপনি নমিনি রাখতে চান, মনোনীত ব্যক্তি রাখতে চান, তার নামটা এই বক্সটিতে দেবেন। ঠিক আছে, তার হচ্ছে রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট। ঠিক আছে, আবেদনকারীর সাথে আপনার সম্পর্ক কী রয়েছে সেখানটাই হতে ভাই হতে পারে, বোন হতে পারে, কাকা হতে পারে, কাকিমা হতে পারে, যাই হোক না কেন ওটা ইংলিশতে এখানটা বড় হাতে লিখে দেবেন। ঠিক আছে, তারপর নেক্সট অপশান রয়েছে নমিনি ফাদার অ্যান্ড হাজব্যান্ড নেম, আপনি যাকে নমিনি রেখেছেন তার বাবা থাকলে বাবার নাম দেবেন, আর যদি বিবাহিত হয়ে থাকে তাহলে ওনার স্বামীর নাম দেবেন। ঠিক আছে, তারপর নেক্সট রয়েছে ডেট অফ বার্থ, যে নমিনি রয়েছে তার ডেট অফ বার্থ জন্ম তারিখটা কী রয়েছে এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে রয়েছে ডেট, রয়েছে মান্থ, তো মাস রয়েছে, আর ইয়ার রয়েছে। ঠিক আছে, তারপর নেক্সট অপশান রয়েছে এজ, 1/4/2026 অনুযায়ী যে নমিনির বয়স কত এখানটায় দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর নেক্সট অপশান রয়েছে নেম অফ গার্ডিয়ান ইফ লেস দেন 18 ইয়ার্স ওল্ড, মানে যদি নমিনির অভিভাবকের নাম অর্থাৎ নমিনির বয়স যদি 18 বছরের নিচে হয়, অর্থাৎ কোনো বাচ্চা যদি হয়ে থাকে 18 বছর নিচে, তাহলে ওখানটায় ওই ছোটো বাচ্চাটির অভিভাবকের নাম দিবেন, পিতার অথবা মাতার নাম দিয়ে দেবেন এই বক্সটিতে। ঠিক আছে, তারপর নিচে দেখবেন এখানটা অপশান রয়েছে ডেট, আপনি যেদিন ফর্মটা ফিল আপ করে জমা দেবেন ওই দিনটার তারিখটা এখানে দেবেন। ঠিক আছে, তারপর এখানটা অপশান রয়েছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার। ঠিক আছে, এখানটা আপনার সই করবেন। ঠিক আছে, আর এখানটা দেখবেন নিচে লেখা রয়েছে অ্যাকনলেজ রিসিপ্ট। ঠিক আছে, এখানটায় আপনারা কিছু করবেন না, এটা অফিসের কাজ, এখানটা কিছুই করবেন না আপনারা। এদের সাথে আপনাদের বলে রাখি ফর্ম ফিল আপ করার জন্য মোট 3টি ফর্ম রয়েছে। ঠিক আছে, প্রথম ফর্মটি ফর্ম ফিল আপ করলেন, তারপর সেকেন্ড ফর্ম ফিল আপ রয়েছে, এখানে দেখবেন উপরে সংযোজনী 1, এটা হচ্ছে সেকেন্ড ফর্ম। ঠিক আছে, এখানে দেখবেন আমি লেখা রয়েছে, এখানটা আপনার নাম দেবেন। ঠিক আছে, হচ্ছে পিতা স্বামী। ঠিক আছে, আপনার পিতার নাম, বর্তমানে আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম দেবেন, তার গ্রামের নামটা কি দেবেন, গ্রাম পঞ্চায়েত ব্লক দিবেন, তারপর হচ্ছে থানা, আপনার থানা কি থানার নামটা এখানে দেবেন। ঠিক আছে, তারপর নিচে দেখবেন এখানটা অপশান রয়েছে, এখানে অপশান রয়েছে কৃষক বন্ধু আর লক্ষ্মী ভাণ্ডার।
আপনি যদি কৃষক বন্ধু সুবিধা পেয়ে থাকেন তাহলে এখানে ছোটো বক্সতে টিকচিহ্ন মারবেন। আর যদি লক্ষ্মী ভাণ্ডার হয়ে থাকে ছোট্ট বক্সতে আপনি টিকচিহ্ন মেরে থাকবেন। ঠিক আছে, তারপরে অপশান রয়েছে আবেদনকারী স্বাক্ষর, এখানটা আপনার সিগনেচার করবেন। আর নিচে রয়েছে স্থান, তারিখ, আপনার জায়গার নাম এবং তারিখটা দেবেন। ঠিক আছে, তবে এখানটা আপনি বলে এখানে তো বাংলা লেখা আছে, ঠিক আছে, তার নিচে দেখবেন একই জিনিস ইংলিশে লেখা আছে। তবে আপনি যদি মনে করেন আপনি বাংলাতে করবেন বাংলা করবেন, আর যদি ইংলিশতে পারেন তো ইংলিশতে করবেন। ঠিক আছে, দুটো একসাথে করবেন না, যে কোনো একটি করবেন। তারপর নেক্সট চলে আসি তৃতীয় ফর্মে। তবে এখানটা দেখবেন লেখা রয়েছে সংযোজনী এ, এটা হচ্ছে তৃতীয় ফর্ম। ঠিক আছে, এখানে দেখবেন আমি এটা সেকেন্ড ফর্মের মতো আপনার নাম দেবেন, পিতা স্বামীর নাম দেবেন, গ্রামের নাম দেবেন, ব্লক গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন। ঠিক আছে, তারপর নিচে দেখবেন এখানটায় রয়েছে আধার নাম্বার, আপনার আধার নাম্বারটা এখানে দেবেন। তারপর হচ্ছে আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার, আপনি ওই মোবাইল নাম্বারটা দেবেন যেটা আপনার আধারের সাথে লিঙ্ক করা রয়েছে। তারপর হচ্ছে ভোটার কার্ড নাম্বার, আপনার যে ভোটার কার্ড নাম্বার রয়েছে এখানটায় আপনারা নাম্বার দেবেন। ঠিক আছে, তারপর নিচে রয়েছে আবেদনকারী স্বাক্ষর, এখানটা আপনি নিচে সিগনেচার করবেন। তারপর রয়েছে স্থান, তারিখ, এখানটা আপনার জায়গার নাম তারিখটা দেবেন। ঠিক আছে, তারপর বলে রাখি এখানে নেক্সট যে ফর্মটি রয়েছে এই ফর্মটির নাম হচ্ছে, এখানে দেখবেন উপরে লেখা আছে চেক লিস্ট। এই ফর্মটিতে আপনারা কোনো কিছু করবেন না, কোনো জায়গায় কোনো টিকচিহ্ন মারবেন না, কোনো জায়গায় সিগনেচার করবেন না বা ডেট দেবেন না। ঠিক আছে, এটা সম্পূর্ণ অফিসারের কাজ। আপনি যে ডকুমেন্টসগুলো দিলেন, ঠিক আছে, ওই ডকুমেন্টসগুলো এখানটায় উনি অফিসার চেক করবেন। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, মানে ব্যাঙ্ক পাসবুকের যে প্রথম পেজটা সেটা লাগবে, বা অথবা ক্যান্সেলড চেক অথবা বাতিল চেক লাগবে। ঠিক আছে, তারপর বলা হয়েছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার যে মোবাইল নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত থাকতে হবে। ঠিক আছে, তবে এখানটা একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এখানটা আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন জাগে যে আপনি যে জেরক্স কপিগুলো দেবেন, যে ডকুমেন্টসের এই যে 3-4টি ফর্মের সাথে যে ডকুমেন্টসের জেরক্সগুলো দেবেন ওখানে কি সিগনেচার করতে হবে। তবে আপনাদের বলে রাখি এখানে কিন্তু লেখা আছে অটোমেটিক সেলফ ডিক্লারেশন উইথ এনেক্সার। ঠিক আছে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড, আপনার প্রতিটা ডকুমেন্টসের জেরক্সের দেবেন, তার নিচে কিন্তু আপনাকে সই করতে হবে। ঠিক আছে, এবং পাসপোর্ট সাইজের ফটো লাগবে। সবশেষে আপনাদের জানা রাখি যে আশা করি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের যে কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং বিভিন্ন সমস্যার সমাধান যে আলোচনা করলাম, যে আপনারা পুরোটা ক্লিয়ারভাবে বুঝতে পারলেন। এবং পরবর্তীকালে সরকারের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন সমস্যার সমাধান জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।